নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে আপনারা কোন কোন জমি কিনবেন, বা যদি সেই ধরনের জমি আপনারা কিনে ফেলেন তাহলে এখন আপনাদের উপায় কি। প্রধানত বলবো যে দেখুন, মানুষ চেষ্টা করে যে তার টাকা পয়সা দিয়ে একেবারে ফ্রেশ জমি কেনা, যেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা জমি কেনার সময় যদি রেকর্ডের মন্তব্যের ঘরে কিছু কিছু জিনিস লক্ষ্য করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেই জমি কেনা উচিত নয়। প্রধানত রেকর্ডের মন্তব্যের ঘরটা দেখে রাখবেন। যদি এইভাবে NIL নীল লেখা থাকে তাহলে সেই জমিটা মোটামুটি ঠিক। কিন্তু শুধু বর্তমান রেকর্ডে নীল লেখা আছে মানেই যে সেই জমি ঠিক হয়ে গেল, এর কিন্তু গ্যারেন্টি নাই। কিন্তু মোটামুটিভাবে বলা যায় বর্তমানে জমিটা মানে ঝামেলা মুক্ত। কিন্তু আপনাকে অতীতের যে RS রেকর্ড বা KB রেকর্ড সেটা কিন্তু দেখে নিতে হবে এই নীল লেখা যেটা রেকর্ডের মন্তব্যের ঘরে। কারণ অতীতে এই জমিগুলো বর্গা থাকতে পারে কিংবা পাট্টা থাকতে পারে, বর্গা বা পাট্টা, কিংবা আপনার এই সব জমি খতিয়ান নম্বর 1 এরকম লেখা নাই তো। আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, সেটা হলো বর্গা পাট্টা ছাড়াও অনুমতি দখল এটাও থাকতে পারে অতীতে। এটা হলো আপনাকে দেখানো যে প্রথমটা যে সব ঠিক আছে, নীল বলে লেখা আছে, তার মানে আপনার জমি ঝামেলা মুক্ত বলে আপনি কিনে ফেললেন। কিন্তু দেখা গেল অতীতে কোনো এক সময় ওই জমিতে বর্গা ছিল, বা ওই সময় পাট্টা ছিল, বা ওই সময় অনুমতি দখল ছিল, বা ওই সময় দেবোত্তর জমি ছিল, কিন্তু বর্তমানে নীল করা হয়েছে। তাহলে এই সব জমি কেনা কিন্তু ঝুঁকিপূর্ণ। সেই জন্য যেসব জমির মন্তব্যের ঘরে নীল লেখা আছে আপাতত দেখে মনে হয় যে এগুলো ঝামেলা মুক্ত, কিন্তু এগুলোর অতীত রেকর্ড আপনাদের চেক করা উচিত। RS রেকর্ড, KB রেকর্ড, CS রেকর্ড এগুলো কিন্তু চেক করা উচিত। CS রেকর্ড যদি চেকও না করতে পারেন, অন্তত KB রেকর্ড এবং RS রেকর্ড এইগুলো চেক করতে পারেন, বা মাদার কপিটাও চেক করতে পারেন। এ তো গেল এক ধরনের জমির সমস্যা। এবার চলে আসি যেটা আপনার কোনো মুখোশ নেই। ধরুন মুখোশ নেই বলতে গেলে একেবারে রেকর্ডের মন্তব্যের ঘরে ডাইরেক্ট অনুমতি দখল লেখা আছে, একেবারে ডাইরেক্ট অনুমতি দখল বলে রেকর্ডের মন্তব্যের ঘরে লেখা আছে, কিংবা রেকর্ডের মন্তব্যের ঘরে একবারে ডাইরেক্ট পাট্টা বলেই লেখা আছে, বা রেকর্ডের মন্তব্যের ঘরে দেবোত্তর বলেই লেখা আছে, ডাইরেক্ট একবারে লেখা আছে, কোনো মানে মুখোশ টুকোশ নেই, ওই যে নীল বলে লেখা নাই, একবারে ডাইরেক্ট। বা আপনার লেখা আছে জোরদং বলে লেখা আছে, ডাইরেক্ট একবারে লেখা আছে, এইভাবে লেখাই আছে। বা আপনার এই অনুমতি দখল পাট্টা, দেবোত্তর, জোর দখল, কিংবা লেখা আছে 14 ইউ ধারা প্রযোজ্য, 14 ইউ ধারা প্রযোজ্য লেখা আছে, কিংবা লেখা আছে 4/4 ধারা প্রযোজ্য, এরকম বিভিন্ন ধারা প্রযোজ্য। বা এভাবে লেখা আছে যে আপনার 15C ধারা প্রযোজ্য, এরকম লেখা আছে 15C ধারা প্রযোজ্য বলে লেখা আছে হয়তো। এই সব জমি আপনারা খালি চোখে হয়তো অনুমতি দখলটা বুঝতে পারবেন, পাট্টাটা বুঝতে পারবেন, দেবোত্তর বুঝতে পারবেন, জোর দখল বুঝতে পারবেন, কিন্তু যখন 14 ইউ ধারা, এই 14 ইউ ধারা হলো, আপনাদেরকে আমি বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনার জমিদারদের যে জমি ছিল তার একটা সর্বোচ্চ সীমা ছিল, তাদেরকে 7-এর A বা 7-এর A ফর্ম বিলি করার কথা বলা হয়েছিল, মানে পূরণ করার কথা বলা হয়েছিল। তাদের কত পরিমাণ জমি রয়েছে, তাদের পরিবারের সদস্যদের, একজন সদস্য হোক, 2 জন, 5 জন, 9 জন, প্রত্যেকের কিন্তু একটা ভাগ বলা ছিল যে জমির কত পরিমাণ রাখতে পারবে। তার বেশি হয়ে গেলে সেটা 14 ইউ ধারা প্রযোজ্য ছিল, অর্থাৎ সেটাকে ভেস্ট করা হয়েছে, সরকারি জমি করা হয়েছিল। 4-এর 4 ধারাও ওই রকম পদ্ধতি রয়েছে অনেক কিছু।
বর্গার ব্যাপারে রয়েছে বা অন্যান্য ব্যাপারে রয়েছে, এরকম আছে। বা আপনার পুনরস্বী যেটা, সেটা হলো জমি যারা আদিবাসী বা এসটি তাদের জন্য সংরক্ষিত জমি, সেই ধরনের জমি যদি কিনে নেন তাহলে এইগুলো থেকে আপনি কি থেকে মুক্তি পেতে পারেন। তাহলে আপনাকে প্রথমত এগুলো দেখে নিতে হচ্ছে। আর এছাড়াও জমির শ্রেণীটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন। এটা গেল জমি কেনার সময় বা জমি কীরকম ধরনের জমি আপনারা কিনবেন না সেটাই সতর্ক আমি করলাম। এগুলো কিনলে যে আপনার একেবারে অসুবিধা হবে তা নয়, কিন্তু একেবারে যে 100% মুক্ত থাকবেন এরকম জমি কেনা উচিত। আমরা তো চাই ঝামেলা মুক্ত জমি, তো যদি এরকম জমি আপনি দেখতে পান তাহলে না কেনাই উচিত। কিন্তু অনেক সময় ভালো পজিশনের জন্য আমরা কিনে ফেলি, কিন্তু মনে রাখবেন এই ধরনের জমি কিনলে অনেক ঝামেলার সৃষ্টি হতে পারে। যাই হোক, এবার যদি এই ধরনের জমি কিনে ফেলেন, এবার আমি সমাধানের পথে আসি। প্রথমে আসি পুনরস্বী। এই জমি আপনি কিনে ফেললেন, যেটা এসটি সংরক্ষিত জমি। দেখুন, এই জমিতে বছরের পর বছর মানুষ বাস করছে এবং এই জমিতে তারা বাড়িঘর করে রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ইন কেস যদি কোনো এসটি সম্প্রদায়ের মানুষ অভিযোগ করে বসে এই জমিটা আমাদের জন্য অগ্রাধিকার ছিল, কিন্তু আমাদেরকে না দিয়ে এই জমি উনাকে বিক্রি করা হয়েছে, এই বলে যদি ভবিষ্যতে কেউ অভিযোগ করে এসটি সম্প্রদায়ের মানুষ, তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তখন আপনার কাছে যেটা দেখতে চাইবে যে আপনি যার কাছ থেকে এই সম্পত্তি কিনেছিলেন, অর্থাৎ দেখা গেল আপনি যার কাছে সম্পত্তি কিনেছেন সে একজন জেনারেলি মানুষ, এসটি সম্প্রদায়ের নয়, এবং আপনার পূর্বে উনি যার কাছে কিনেছিলেন তিনি এসটি সম্প্রদায়ের হয়তো মানুষ ছিলেন। সেই এসটি সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জমি কিনতে হলে আপনাকে তাকে একটা বিকল্প জমি, ওই পরিমাণ জমি আপনাকে দিতে হবে। বা তার যদি কোনো মারণ রোগ থেকে থাকে, সেই মারণ রোগের জন্য সে জমিটা বিক্রি করছে, সেটা কিন্তু আপনাকে দলিলে লিখতে হতো যে মারণ রোগের জন্য জমিটা উনি বিক্রি করছেন। এবং সেজন্য যে আপনার বিশেষ করে অনগ্রসর সম্প্রদায়ের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে একটা সার্টিফিকেট নিতে হতো এই জমি বিক্রির জন্য, অর্থাৎ এনওসি, এবং সেটা নিয়ে বিএলআর অফিসে জমা করার কথা ছিল। যাই হোক, যদি এগুলো নাও হয়ে থাকে, বর্তমানে এই জমিতে বাস করছে এবং এই জমির উপরে অনেকে লোন নিচ্ছে, সবই হচ্ছে, বা জমির শ্রেণী পরিবর্তনটাও হয়ে যাচ্ছে, আগে এগুলো হতো না। যাই হোক, কেউ যদি অভিযোগ না করে তাহলে কোনো ব্যাপার নেই, এগুলো অনুমতি দখলটা চলে আসি। অনুমতি দখলও তাই, এরকম কেউ কাউরির জমি অনুমতি দখল করে রয়েছে বা বাড়িতে অনুমতি দখল করে রয়েছে, আপনি সেই জমি হয়তো কিনে নিয়েছেন, পূর্বে কাউরির হয়তো অনুমতি দখল ছিল, এবং আপনি যখন বিশেষ করে বাংলার ভূমি ওয়েবসাইটে সার্চ করছেন অনুমতি দখলদারির নামও দেখতে পাচ্ছেন। এক্ষেত্রেও বলি, এরকম জমিতে বাস করছে, বিক্রি হচ্ছে, রেজিস্ট্রি হচ্ছে, সবই হচ্ছে এগুলো অনুমতি দখল। কিন্তু এই অনুমতি দখলটা বলা হয়েছিল যে যাকে অনুমতি দখলটা দেওয়া হলো সে ওই জমির উপর নির্ভর করে তার জীবিকা নির্বাহ করবে। তার যদি বংশধরেরা সেই জমির উপর নির্ভর না করে অন্য যদি আয় করে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা আপনাকে পরে প্রমাণ করতে হবে। তাই অনুমতি দখলও তাই ব্যাপার। এবার পাট্টা জমি যদি কিনে ফেলেন, দেখুন পাট্টা জমি কি, সরকার যাদের জমি নেই, অর্থাৎ যারা গৃহহীন, তাদেরকে সরকার জমি দেয়। ওই যেটা বললাম 14 ধারায় যেগুলো ভেস্ট জমি হয়ে গেল বা যেগুলো অতিরিক্ত জমি হয়ে গেল, সরকারি জমি, খাস জমি, সেগুলো পাট্টা দেওয়া হয়। এই পাট্টা জমি যদি কেউ কিনে নেয়, সেইটাও কিন্তু এখন রেজিস্ট্রিও হচ্ছে, আপনার দলিলও তৈরি হচ্ছে, সবই তৈরি হচ্ছে। কিন্তু সরকার যদি কোনো রকমভাবে সেই জমি অধিগ্রহণ করে তখন আপনারা মুশকিলে পড়বেন। তাই এই জমি কেনার আগে একটু সতর্ক থাকলেই হলো, তাছাড়া কোনো অসুবিধা নেই। এই জমি কেনা বেচাও চলে, সবই চলে। তবে আপনাদেরকে যেটা বললাম, যদি মানে ফ্রেশ বা ঝামেলামুক্ত জমি চান তাহলে এসব না কেনাই ভালো। এবার দেবোত্তর জমি, দেবোত্তর জমিও সেই একই বিষয়। দেবোত্তর জমির বিষয়টা, যাদের এরকম দেবোত্তর লেখা আছে বা যা কিছু লেখা আছে, ওই যে পুরোহিত বিক্রি করলো সে কেন বিক্রি করলো, হয়তো আপনি যার কাছে কিনেছেন সে পুরোহিত নয়, সে আলাদা ব্যক্তি, তার আগেরটা হয়তো আলাদা ব্যক্তি, তার আগের ব্যক্তি হয়তো পুরোহিত ছিল, সেই পুরোহিত কেন বিক্রি করলো সেটা যদি আপনি
বিশেষ করে স্বীকারোক্তি তার নিয়ে আসতে পারেন এবং কোর্টের মাধ্যমে নিয়ে আসতে পারেন, এবং কোর্ট থেকে একটা ডিক্রি যদি জারি করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় দেবোত্তর জমির ক্ষেত্রে। সেক্ষেত্রে শ্রেণীও পরিবর্তন হবে, সব পরিবর্তন হবে। আর যদি ডিক্রি না আনতে পারেন তাহলে কিন্তু মুশকিল হবে। জোর দখলটাও তাই একই জিনিস। আর 4-4 ধারা বর্গা যেগুলো বিষয়, যে বর্গার যে জমিগুলো সেগুলো আপনার যদি বর্গাদারের কাছ থেকে কিনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটা কি মূল মালিকের কাছ থেকেও কিনতে পারেন, সেক্ষেত্রে অসুবিধা হবে না। কিন্তু বর্গা জমির বর্গা তোলার কোনো নিয়ম নেই, কিন্তু বিএলআর অফিসে অনেক সময় হয়ে যাচ্ছে, বর্গা তোলা যাচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু খুব খরচ সাপেক্ষ বা ইনলিগ্যাল বিষয়, সেটা আপনারা দেখবেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আইন কিন্তু সেভাবে নেই। সে আইন কি রয়েছে, একটা বর্গাদার চলে গেলে আরেকটা বর্গাদার নিযুক্ত করা এবং তার পরিবারের যে বর্গাদার হবে এমন কোনো ব্যাপার নেই। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।